দর্শক স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল আলম। বাজেট পরবর্তী বিশেষ এই আলোচনায় অর্থনীতির আগামীতে বাজেট উপস্থাপিত হয়েছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাজেট অর্থনীতিতে কতটা গতি ফেরাবে, মূল্যস্ফীতি কতটা কমাবে, বিনিয়োগ কতটা বাড়াবে, তরুণদের কর্মসংস্থানের পথ কতটা খুলবে, এসব প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে। বা আমরা একটা বিশাল বাজেট পেয়েছি। এই বাজেটের যে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা 6.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেই প্রবৃদ্ধির স্বপ্ন কতটা অর্জিত হবে, এবং একই সঙ্গে যে বাজেটের ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের যে চাপ এবং বৈশ্বিক যে অনিশ্চয়তা, এই বিষয়গুলোই আজকের মূল আলোচনার বিষয়। মানুষের জীবনে কতটা স্বস্তি আনবে, তরুণদের হাতে চাকরি ফিরবে কিনা, ব্যবসায়ীরা বিনিয়োগে আস্থা পাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত আলাপ করব। আজকে আমরা একটি চমৎকার প্যানেল পেয়েছি। এই প্যানেলের মধ্যে আমাদের ব্যাংকিং খাত, ব্যবসা উন্নয়ন অর্থনীতি এবং জ্বালানি খাত, এই গুরুত্বপূর্ণ খাতগুলোর স্টেক হোল্ডাররা রয়েছেন, আলোচকরা রয়েছেন। তাই বাজেটের বাস্তবতা, ঝুঁকি, প্রতিশ্রুতি এবং কর্মসংস্থান, বিনিয়োগ, এই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। শুরুতেই আমরা আমাদের আমন্ত্রিত 4 অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এম.কে. মুজাহিরি, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS, স্বাগত আপনাকে। ধন্যবাদ। রয়েছেন প্রফেসর এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা ক্যাব, স্বাগত আপনাকেও। রয়েছেন BGME এর সভাপতি জনাব মাহমুদ হাসান খান, স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন জনাব ফারুক মঈনুদ্দিন, স্বাগত আপনাকেও। বাবু, আপনার কাছ থেকে শুরু করি। এই বাজেটে অর্থমন্ত্রী আমাদের ব্যবসা বাণিজ্যকে আরও কম্পিটিটিভ করার জন্য, রপ্তানিকে আরও কম্পিটিটিভ করার জন্য ওনার দাবি অনুযায়ী, এবং এটা কিছুটা প্রশংসাও পেয়েছে, যে কিছু মেজার নিয়েছেন, যে এই যে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো, আপনি একটা নির্দিষ্ট খাতকে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু সামগ্রিকভাবে এই পদক্ষেপগুলো, এই ছাড়গুলো বা যেগুলো নেওয়া হয়েছে, এগুলো কতটা কম্পিটিটিভনেসকে এগিয়ে নেবে বাংলাদেশের সামনে? বাজেট ঘোষণার পরে এখন পর্যন্ত আমরা বাজেট যেটা পড়েছি, শুনেছি, দেখেছি, অ্যাপারেন্টলি বাজেট ভালো মনে হয়েছে। যেটা সবাই বলছেন, আমাদের একই বক্তব্য, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন করা। জি, অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়ন করবেন না। বাস্তবায়ন করার ক্ষেত্রে যে হায়ারার্কি আছে, একেবারে রুট লেভেল থেকে সবাই যদি উদ্যোগী হয়, তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব, এবং বাস্তবায়ন যদি করা যায় তাহলে অবশ্যই একটি ভালো পদক্ষেপ। বাস্তবতা হচ্ছে যে বাস্তবায়ন করা খুব কঠিন হবে, কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব হবে। 2,43,000 কোটি টাকার আপনার ডেফিসিয়েট, আর এই ডেফিসিয়েট আপনি নেবেন কোত্থেকে? এটা হলো আপনার আন্তর্জাতিকভাবে ঋণ নিতে হবে অথবা ব্যাংকিং খাত থেকে নিতে হবে। তা আন্তর্জাতিক ভাবে যদি ঋণ নেওয়ার চেষ্টা করা হয়, এখন থেকে উদ্যোগ নিলে এই অর্থ বছরে পাবেন বলে এটা আমার মনে হয় না। তাহলে থাকলো কি আপনার ব্যাংকিং খাত। তো ব্যাংকিং খাত থেকে যদি ঋণ নেন, তাহলে আমরা যারা প্রাইভেট সেক্টর, আমাদের ঋণ নেওয়ার বিষয়টা সংকুচিত হয়ে যাবে। তো ঋণ নেওয়ার বিষয়টা যদি সংকুচিত হয়ে যায়, তাহলে হলো প্রাইভেট সেক্টরে ঐতিহাসিকভাবে বিগত 14 বছরের যদি আপনি দেখেন, তাহলে সবচেয়ে কম হলো আপনার প্রাইভেট সেক্টরের ঋণ নেওয়ার প্রবণতা। তো সেইটা চিন্তা করে আমরা যদি বলি ওই জায়গাটা সংকুচিত হয়ে যাবে, সুতরাং নতুন করে ঋণ পাওয়া কঠিন হয়ে যাবে। আর এর বাইরে আমাদের যে সমস্যা সেটা রয়ে গেছে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি। আপনার জ্বালানি যদি আপনার সরবরাহ না থাকে, তাহলে আপনি যতই হলো টাকার প্রবাহ বাড়ান, কোনো লাভ হবে না। এর বাইরে অন্য ইনফ্রাস্ট্রাকচার তো আছে। আমরা ঢাকা চিটাং রোডের কথা বলছি, আমরা পোর্টের সক্ষমতার কথা বলছি। এর বাইরে বাজেটে যেগুলো বিষয় আছে, যেটা বললাম যে বাহ্যিকভাবে মনে হয়েছে ভালো, কিন্তু ভিতরে অনেক বিষয় আছে যেটা ভালো না। একটু আইডেন্টিফাই যদি। যেমন ধরেন, বলা হয়েছে যে আপনার যদি 5টা কোম্পানি থাকে, 5টা কোম্পানির মধ্যে আপনার একটা কোম্পানি দুর্বল থাকতেই পারে, একটা শিল্প। তো আপনার যে শিল্পটা ভালো করছে, সেখান থেকে যদি আপনি ইন্টার কোম্পানি লোন দেন ওই কোম্পানিকে, দুর্বল কোম্পানিকে, সেটার উপরে একদম ম্যান্ডেটরি করা হয়েছে 12% ইন্টারেস্ট চার্জ করতেই হবে আপনাকে, এবং সেটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, এবং সেই ট্যাক্সের রেটটাও হবে হলো যে অতিরিক্ত ইনকাম। এটা হিউজ বার্ডেন। হ্যাঁ, তো ওইটা যে আপনার যে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের এক একজনের তো এক একটা হলো আপনার ট্যাক্স স্ট্রাকচার ভিন্ন। ধরেন টেক্সটাইলের একটা, RMGর একটা, ফুটওয়্যারের একটা। সো ওইটাকে আপনার যে ইনকামটা, সেটা ওই
কর্পোরেট ট্যাক্সের আওতায় আনা হবে না, এটা হলো আপনার অতিরিক্ত ইনকাম হিসাবে ট্রিট করা হবে। এটার জন্য আপনাকে 27.5% ট্যাক্স দিতে হবে। তো আমার একটা দুর্বল কোম্পানিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি সবল কোম্পানিকে আমি ঋণ দিলাম, সেখানে আমাকে ম্যান্ডেটারি আবার হলো ইন্টারেস্ট ইম্পোজ করা হলো এবং সেটার উপরে ট্যাক্সও ধার্য করা হলো এবং সেই ট্যাক্সটাও হলো ওই নির্দিষ্ট ইন্ডাস্ট্রির নেচারের কর্পোরেট ট্যাক্সের না, ওটা হলো আপনাকে স্পেশাল, যেটা হলো 27.5%। তো এটা করে কি হবে, ওই দুর্বল কোম্পানিটা আরও দুর্বল হয়ে যাবে। আর এই দুর্বল কোম্পানিকে তো ব্যাংক হলো ঋণ দেওয়ার ক্ষেত্রে অলওয়েজ রিল্যাক্টেন্ট। রাইট। তো এইসব জিনিস যেটা এখানে ভিতরে এখানে ইম্পোজ করা হয়েছে যেটা ভালো না। একটু বাবু আমি জনাব ফারুক মহিউদ্দিনের কাছে জানতে চাই, এই যে বিজেপি প্রেসিডেন্ট বললেন যে মানে ঘাটতির অংশ মোকাবেলা করার জন্য যে উৎসগুলো থেকে করবে সেটার মধ্যে ব্যাংক ঋণের মাধ্যমে একটা তোলার পরিকল্পনা আছে, কিন্তু প্রাইভেট সেক্টরের এই যে ক্রেডিট স্কুইজিং যে ঝুঁকিটা তৈরি হচ্ছে, এই ঝুঁকিটা কি সরকার বিবেচনার মধ্যে নেন নাই? এটার জবাব দেওয়ার আগে আমি একটু অ্যাড করি তার সাথে, এই যে ইন্টার কোম্পানি বরোইংয়ের উপরে যে ইন্টারেস্ট আরোপ করা হলো 12.5% রেটে, এটা কিন্তু অন্যদিকে আপনি যদি হিসাব করি তাহলে কিন্তু এখানে ওনারা ডাবল ইন্টারেস্ট দেবেন। কারণ মাদার কোম্পানি কিংবা সবল কোম্পানির যে ব্যাংক থেকে ঋণ নেয় তার একটা অংশ কিন্তু তারা দুর্বল সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ দেবে। তাহলে তারা একদিকে ব্যাংক থেকে মাদার কোম্পানির ঋণের উপরে সুদ দিবেন, তার আবার তিনি যে দিবেন তার উপরও ইন্টারেস্ট দিতে হবে। গত কয়েক বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলো যারা খুব ভালো করছে, যাদের প্রতি বছরই তাদের ব্যালেন্স শিট বাড়ছে এবং তাদের প্রফিটেবিলিটি বাড়ছে, ডেট প্রফিট বাড়ছে, তাদের একটা বড় অংশ কিন্তু সরকারি বন্ড কেনা থেকে কিন্তু তাদের আয়ের উৎস, মানে ট্রেজারি বন্ড থেকে তাদের আয়ের উৎসটা হচ্ছে। সুতরাং সেটা কিন্তু কোর ব্যাংকিং না, ব্যাংকগুলো কিন্তু ওইখানে টাকাটা দিচ্ছে। সরকার লুক্রেটিভ রেটের ইন্টারেস্ট দিচ্ছে বলেই, ধার করার প্রবণতাটা আছে বলেই এবং প্রয়োজনীয়তা আছে বলে তারা হাই রেটে বন্ড বিক্রি করছে ব্যাংকগুলোর কাছে, ব্যাংকগুলো কিনছে। সুতরাং এটা কোনো হেলদি সিচুয়েশন না। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে স্কুইজিংটা হচ্ছে, এটার জন্য আমি আরেকটু বড় আকারে বলছি। সেটা হচ্ছে যে ব্যাংকগুলোকে যদি আপনার এই সরকার শিল্প প্রতিষ্ঠানগুলো যদি দীর্ঘমেয়াদী ঋণ দিতে না হতো তাহলে কী হতো, তাহলে ব্যাংকগুলোর হাতে ইনভেস্টেবল সারপ্লাস থাকতো, যেটা ব্যাংকের কোর ইয়েটা। কমার্শিয়াল ব্যাংক কিন্তু আপনার এই শিল্প প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার প্রতিষ্ঠান নয়, তারা কিন্তু অলওয়েজ ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে তাদের সাপোর্ট করবে। আর আমাদের দেশের ব্যাংকগুলোর সমস্যা হচ্ছে, আমাদের দেশের ব্যাংকগুলোকে দেখবেন, আমাদের দেশের ব্যাংকগুলোকে কুরবানির গরুর হাটের জাল নোট শনাক্ত করা থেকে শুরু করে কোনো বিদেশি নাগরিক কিংবা আমেরিকান নাগরিক এখানে থেকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে না ফাটকা চুক্তির মাধ্যমে, সেটা কিন্তু ব্যাংকগুলোকে মনিটরিং করতে। তারা দেখেন তাদের কর্মপরিধি কত বড়, এবং সেখানে তার সাথে অ্যাড হয়েছে শিল্প প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী শিল্প ঋণ দেওয়া, যেটা আমাদের দেওয়ার কমার্শিয়াল ব্যাংকে দেওয়ার কথা নয়। এটা যাদের দেওয়ার কথা ছিল তারা সিভিয়ারলি ফেল করেছে বলে আজকে কমার্শিয়াল ব্যাংকগুলোকে এই বিবেকটা নিতে হচ্ছে। আজকে এটা যদি আমাদের পুঁজিবাজারটা ভালো হতো, আমাদের শিল্প উদ্যোক্তারা যদি পুঁজিবাজার থেকে ঋণ নিতে পারতেন, তাহলে ব্যাংকগুলোর উপরে বার্ডেনটা আসতো না, তখন কিন্তু আপনার এই স্কুইজিং প্রশ্নটা তোলার সুযোগ হতো। ভেরি কুইকলি, আপনি তো পুঁজিবাজারের কথা বললেন, আপনার রেকমেন্ডেশন কি? আমার রেকমেন্ডেশন হচ্ছে পুঁজিবাজারে আসার জন্য আমাদের দেশে সংক্ষেপে না একটু বাড়িয়ে বলে, আমাদের দেশে পুঁজিবাজার আসতে চায় না কেন? আমরা বলে পুঁজিবাজার দুর্বল ইত্যাদি অনেক কথা বলে, ঠিক আছে পুঁজিবাজার দুর্বল, কিন্তু পুঁজিবাজারে আসার প্রবণতাটা তো কম। অনেক বড় বড় কোম্পানি তারা কিন্তু পুঁজিবাজার থেকে নিতে পারে, এটা হিউজ পাবে, পপুলারিটি পাবে, দ্যাটস গিফট, কিন্তু তারা ব্যাংকে কেন যায়? বিকজ দেয়ার আর লটস অফ রিজনস। ব্যাংকে গেলে আপনার কমপ্লায়েন্সটা কম করতে হয়, কিন্তু পুঁজিবাজারে গেলে আপনি ব্যাংকের কমপ্লায়েন্স তার সাথে বিশেকের কমপ্লায়েন্সটা মানতে হবে, সুতরাং কমপ্লায়েন্সটা বেশি। যে আমাদের অনেকের মধ্যে এটা একটা মাইন্ডসেটও আছে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি কেন এত লোককে নিব, আমরাই চালাবো, এই সারা দেশের জনগণকে এটা শেয়ার দিয়ে লাভ কি? এটা আছে আমার অ্যাবসলিউটলি পার্সোনাল ওপিনিয়ন। ডক্টর এম কে মুজারি, বিষয়গুলো শুনলেন। আমি মানে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস নিয়ে তো অনেক কিছু আলাপের আছে। যেমন এখন এন্টারিমের সময় গত অর্থ বছরে যদি প্রবৃদ্ধি 4-4.5-এর মধ্যে থাকে, তো এইখানে অ্যাম্বিশিয়াসলি এটা 6.5 নির্ধারণ করাটা কতটা যৌক্তিক হয়েছে। আর এই যে প্রসঙ্গ যে আমরা আলাপ করছিলাম ব্যাংকিং খাতের উপরে, এখানে যদি একটু আপনি কমেন্ট করেন যে একটা বিশাল আপনার কি বলে যে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের যে একটা কালচার, একটা মানে কী বলবো যে ক্রনিক একটা মানে কালচার, আর হচ্ছে গভর্নেন্স ক্রাইসিস, এগুলোকে সামনে রেখে মানে এই যে বাজেটের বাস্তবায়নের কথা বলা হচ্ছে বা এই যে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা অর্জনের কথা বলা হচ্ছে, এটা কতটা ফেজিবল মনে হচ্ছে? আপনি যদি দেখেন যে প্রবৃদ্ধি
যদি আমাদের বাড়াতে হয়, আমাদের এখনকার প্রবৃদ্ধি কিন্তু 4%-এর নিচে, তাই তো? কাজেই এটাকে আমরা যদি 6.5% নিতে চাই এই আগামী অর্থ বছরে, অর্থাৎ জুলাই থেকে যে অর্থ বছর শুরু হবে, অর্থাৎ এই বাজেটের যে লক্ষ্যমাত্রা, এটা যদি অর্জন করতে চাই, জি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আসলে প্রবৃদ্ধিটা কোথা থেকে আসবে। এবং আমরা সবাই এটা জানি যে প্রবৃদ্ধির জন্য কি প্রয়োজন। জি। প্রবৃদ্ধির জন্য আমাদেরকে বিনিয়োগটা প্রয়োজন, তাই না? আমাদের বিনিয়োগই প্রবৃদ্ধিটাকে চালনা করতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধি যদি বাড়ে, আমাদের কর্মসংস্থান বা উৎপাদন সব কিছু বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা বলেন রপ্তানি, সব কিছুর উপর একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে। এখন এটা মাথায় রেখে আপনি যদি আমরা এখন দেখি যে বিনিয়োগের পরিবেশ, আপনি দেখেন যে বিগত কিন্তু প্রায় 1 দশকের কাছাকাছি সময় ধরে আমাদের যে বেসরকারি খাতে যে বিনিয়োগ, এটা কিন্তু জিডিপির 23% আশেপাশেই এটা স্থবির হয়ে আছে। কারণ আমাদের উন্নয়ন দর্শন যেটা, সেখানে সরকারের ভূমিকাটা হচ্ছে যে প্রবৃদ্ধির পরিবেশটা সৃষ্টি করে দেওয়া, অবকাঠামো এবং অন্যান্য নীতি সহায়তা এইসবের মাধ্যমে, এবং চালিকা শক্তি হবে কিন্তু বেসরকারি খাত, এবং প্রবৃদ্ধিটা কিন্তু বেসরকারি খাতের মাধ্যমেই অর্জিত হবে। কাজে এটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন যে বেসরকারি খাতের প্রবৃদ্ধি তো আমাদের এখন কমপক্ষে তো 30-32% হওয়া উচিত, সেখানে আমরা 23% আমরা একটা স্থবিরতার মধ্যে বিরাজ করছি। কাজে এই যে 23% প্রবৃদ্ধি নিয়ে আপনি কি আমরা 6.5% যে প্রবৃদ্ধি, সেটা তো অর্জন করতে পারবো না, তাই না? কাজে আমাদেরকে প্রথম যেটা করতে হবে যে আমাদের যদি এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটা যে অর্জন করতে চাই, তাহলে আমাদের বিনিয়োগ বান্ধব পরিবেশটা আগে তৈরি করতে হবে, যাতে আমাদের দেশীয় বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী, কারণ দেশীয় বিনিয়োগকারীরা যদি এগিয়ে না আসেন, তারা যদি নতুন করে বিনিয়োগ না করেন, তারা কিন্তু বিদেশি বিনিয়োগকারীরাও আসবেন না। ডক্টর এম শামসুল আলম, এখানে তো মানে বাবু ভাই বলছেন জ্বালানি সিকিউরিটিটা একটা বড় ধরনের একটা বিষয়, মানে অ্যাপার্ট ফ্রম আদার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট। তো এই জায়গাটার মধ্যে আপনার যে মানে কতটা ফ্রেন্ডলি হয়েছে? বিজিএম সভাপতি সাহেব তার বক্তব্যের প্রিয়াম্বলেই জ্বালানির ব্যাপারে যে গুরুত্বটা দিয়েছে, আমি সেখান থেকেই সূত্রপাত করব। আপনার লাস্ট প্রশ্ন ছিল 6% প্রবৃদ্ধি, 4.5% থেকে এখন এক্সিস্টিং প্রবৃদ্ধি 4.5%, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। এইবার আসেন বিগত সময়ে, বিগত বছরে বিদ্যুতের প্রবৃদ্ধি 7% ছিল, আনইউজুয়াল প্রবৃদ্ধি হয়েছে। সেই প্রবৃদ্ধি ট্রান্সফার হয়ে, রূপান্তরিত হয়ে জিডিপি প্রবৃদ্ধিতে আসেনি। সমস্যাটা কোথায়, সেটা বাজেটে অ্যাড্রেস করতে পারেনি। এটা আমি প্রথমতই কমেন্টটা করে রাখলাম। এটা যদি করতো, তার আগে 3-4%, 5% প্রবৃদ্ধি হয়েছে সেই এনার্জিতে, এবং খুব ভয়াবহ সংকটের মধ্যে গেছে, তারপরেও 7% হয়ে গেছে, 8%, 2 ডিজিটে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, এইসব প্রবৃদ্ধির ব্যাপার ছিল। কিন্তু প্রকৃত চিত্র যখন অর্থনীতির জায়গা থেকে আসলো, তখন দেখা গেল যে প্রবৃদ্ধি 4%-এ আসলে দাঁড়াইছে। এটাকেই যদি আপনি রেফারেন্স হিসেবে দাঁড়ান, একটু যদি আমাকে ক্লিয়ার করেন, মানে এই যে মানে 2 ডিজিটে যাওয়ার কথা বলা হচ্ছে, হয়েছিল না, কিন্তু সেটা কি এক ধরনের তথ্য বিভ্রান্তি? সেই ব্যাপারগুলোই এখন সেই ব্যাপারগুলোই তো এখন অ্যাড্রেস করার সময় এসছে, যেটা তত্ত্বাবধায়ক সরকারও সেটা অ্যাড্রেস করেনি। এই বাজেটের মধ্যেও দেখা যাচ্ছে না যে অ্যাড্রেস হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মানে তথ্য বিভ্রান্তির খেলা আছে এখানে। এখন এই জায়গা থেকে এই বক্তব্যে আসবো যখন লাস্ট কনক্লুড করতে হবে। আচ্ছা, এখন আসেন 7.5%। সরকার একটা কৌশলপত্র তৈরি করছে যে এনার্জিতে, অন্য সব সেক্টরও আমি মনে করি যে ব্যাপারগুলো এখানে আসছে, সেটা টেক্সটাইল সেক্টর বা অন্য সব সেক্টরেও এরকম একটা কৌশলপত্র তৈরি করা দরকার, সেখানে সক্ষমতা উন্নয়ন সহ আর সব বিষয়গুলো অ্যাড্রেস করে। কিন্তু অন্য সব ক্ষেত্রে তৈরি হচ্ছে কিনা আমি জানি না। জ্বালানি ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জির প্রমোশনের জন্য তৈরি হচ্ছে, সেই জায়গাটাই প্রশ্ন এসছে যে 7.5% প্রবৃদ্ধি যেহেতু গত বছরে হয়েছে, সুতরাং এবারে তাহলে আমাদের কৌশলপত্রে 7.5% না হলেও তো 6% ধরতে হয়। এই যে 6% ধরতে হয়, তার পেছনে কিন্তু আপনার আর কোনো অ্যানালিসিস নেই। তাহলে এই যে 6.5% প্রবৃদ্ধি জিডিপিতে ধরা হয়েছে, এর বেসিসটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আদৌ যেটা কথা হয়েছে যে বাস্তবায়ন হবে কি না, সেই ব্যাপারটা নিয়ে যে সংশয়গুলো আমাদের আলোচনার মধ্যে আসছে, আমি এখানে একটা নোট অফ ইন্টারোগেশন দিয়ে রাখলাম, যে এর ব্যাকগ্রাউন্ড, এই ভিত্তিটা কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে আজকে অর্থ মন্ত্রণালয় এই 6% প্রবৃদ্ধি ফোরকাস্ট করলো, সেটা কিন্তু
অনুল্লেখিত, যেমনটি জ্বালানির কৌশলপত্রে বিদ্যুতের প্রবৃদ্ধি 6% বলা হয়েছে, যেহেতু গত বছরে 7% হয়েছে, সে কারণে ইন্টারিমের সময় সে বাড়িয়েছে আপনার মোটামুটি 40%। সে যখন ক্ষমতায় আসে তখন 40% বিদ্যুৎ খাতে ঘাটতি ছিল, সে যাওয়ার সময় রেখে গেছে ঘাটতি 65,000 কোটি টাকা। 40,000 কোটি টাকা থেকে 65,000 কোটি টাকা, আপনি খেয়াল করেন। তাহলে এই প্রবৃদ্ধিটা বাড়াতে যে এই যে ঘাটতিটা বেড়েছে ভর্তুকি, সেই ঘাটতিটা ট্রান্সফার হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন প্রবৃদ্ধি বাড়িয়ে। এইবার আসেন ইন্ডাস্ট্রি সেক্টরের কথা বলি। উৎপাদনশীল খাতে বিদ্যুতের প্রবৃদ্ধি খুব একটা বাড়েনি, অর্থাৎ ইন্ডাস্ট্রি বিদ্যুৎ কনজিউম করতে পারেনি। তাহলে ইন্ডাস্ট্রি যদি বিদ্যুৎ কনজিউম করতে না পারে, সব অনুৎপাদনশীল খাতে বিদ্যুতের কনজামশন বেড়েছে। তার মানে এনার্জি ইকোনমিতে ট্রান্সফার হয়নি। আপনি যে বিদ্যুৎ বাড়ালেন সেই বিদ্যুৎ দিয়েই আপনি মনে করতে পারেন না যে এনার্জি সিকিউরিটি এনশিওর হয়েছে। এইবার আসেন ইন্ডাস্ট্রির কথায়। ইন্ডাস্ট্রি কিন্তু সবসময় আনইন্টারাপ্টেড বিদ্যুতের মানে সংকটে ভুগেছে, এখন তো লোডশেডিংয়ে ভুগছে। তাদের ক্যাপটিভ পাওয়ারকে প্রমোট করা হয়েছিল, সেই ক্যাপটিভ পাওয়ারকে অনুৎসাহিত করা হয়েছে। গ্যাস ভিত্তিক একসময় অ্যাবান্ডেন্ট গ্যাস দেওয়ার ব্যাপারটি প্রতিশ্রুতি ছিল, সে গ্যাস এখন সংকটে পড়ে গেছে এবং তাদেরটা বাণিজ্যিকভাবে গ্যাস ক্যাপটিভে দেওয়ার দিকে যাচ্ছে। অলরেডি টেরিফ ফিক্সেশন যেভাবে বাড়াচ্ছে ক্যাপটিভের, তাতে করে তাদের তেল থেকে বিদ্যুৎ উৎপাদন করা আর গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা কাছাকাছি চলে যাচ্ছে। 2008 সালে যে মডেল পিএসসি তৈরি করা হয়েছিল, সেখানে সাগরের গ্যাসের যে প্রাইস ধরা হয়েছিল $4.16, তা নিয়ে আমরা চিৎকার পাৎকার করেছিলাম। এবং সেই গ্যাস যদি আমরা না কিনতে পারি তাহলে সেটা রপ্তানি হওয়ার কথা ছিল। এখনও কিন্তু সেই পিএসসির মডেলের আদলেই পিএসসি হতে যাচ্ছে। আমরা যদি রপ্তানি না কনজিউম করতে পারি, রপ্তানি হবে এলএনজি হিসেবে। কোম্পানি রপ্তানি করতে পারবে, আচ্ছা পারুক, আমার কনজামশন হবে। কিন্তু প্রাইসিং কি? প্রাইসিং যদি হয় কয়লার মতো, আমার বর্বক্রিয়ার কয়লার খনি থেকে যখন কয়লা পিডিবি কিনছে $176 পার টন, তখন আমদানি করছে অন্যান্য কয়লা কোম্পানিগুলো $100 পার টন। তাহলে আপনি আপনার গ্যাস কি দামে কিনবে পেট্রোবাংলা, এই কোম্পানিগুলোর কাছ থেকে এখন পর্যন্ত কিন্তু ভিজিবল নয়। আমরা বুঝতে পারছি না যে কী দামে কিনতে হবে। এবং যে আনইউজুয়ালি ভোক্তা মানে বিনিয়োগ বান্ধব গ্যাসের ক্ষেত্রে করতে যে পিএসসি মডেল তৈরি করা হয়েছে, সেই জায়গাটা অস্পষ্ট থাকলেও কিছু বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এটা আওয়ামী লীগ সরকারের আমলে $7.5 পর্যন্ত চলে গিয়েছিল। এখন এটা বেড়ে $10 যে শুয়ে ফেলবে না তার কোনো ইয়ে নেই। খেলাপি ঋণের যদি ডিস্ট্রিবিউট করেন জ্বালানি এবং বিদ্যুৎ খাতে, এবং বিদ্যুৎ খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে, এই 1 লক্ষ কোটি টাকার উপরে যদি চাই, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বলা হচ্ছে বা 1 বছর আগে বলছিল যে 35-36 কোটি টাকা, মানে 1000 কোটি টাকা হচ্ছে আপনার বকেয়া ঋণ পরিশোধ করতে পারছে না। এই সরকারের আমলে প্রথমের দিকে বলা হয়েছে 47,000 কোটি টাকা বকেয়া পড়ে আছে। এই বকেয়া শোধ করার সামর্থ্য নেই। উচ্চ সুদে ঋণ নিয়ে যে ডেভেলপ করা হয়েছে এবং যেটা প্রবৃদ্ধি বাড়ানোর আলামত হিসেবে যোগ বিয়োগে কাজে লেগেছে, সেই ঋণের কিস্তি পরিশোধের টাকা শোধ করার ক্ষমতা নেই। এই যে বকেয়া বেড়ে যাচ্ছে বললাম, নেই। এবং যদি আপনি পিডিবির কথা বলেন, তার যে সম্পদের ভ্যালু এবং প্রাইভেট সেক্টরে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে তাদের যে সম্পদের ভ্যালু, আর তাদের যে তারল্য সংকট, সেই তারল্য সংকট এই সম্পদের থেকে বেশি, এবং তারা তাদের এই দায় দিনাগুলো শোধ করতে পারছে না। বিদ্যুৎ বিক্রি করে যা সে আয় করে, সেটা যদি হয় মাসে 10,000 কোটি টাকা, তার যদি বিদ্যুৎ কেনা হয় তাহলে সে 5-6 হাজার কোটি টাকার বেশি সে আয় করতে পারে না। বাদবাকিটা সে সাবসিডি পায় অর্ধেকের বেশি আর অর্ধেকের কম বকেয়া থেকে যায়। তাহলে বিদ্যুৎ খাত কি দেউলিয়া না? এই দেউলিয়াত্ব থেকে উঠে আসার জন্য বাজেটে কোনো রকম অ্যাড্রেস করা হয়নি। এখানে ডক্টর এম কে মুজির বাবু, রেভিনিউ বাজেটের মানে টার্গেটের কথা বলা হয়েছিল, মোটামুটি বেশ এখানেও একটা বড় ধরনের টার্গেট দেওয়া হয়েছে, কিন্তু প্রিভিয়াস যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী তো এটা মানে কি বলবো, আশাবাদী হওয়ার জায়গা আছে কিনা? বর্তমান কাঠামোতে যে কর কাঠামো আছে, এবং অনেক ক্ষেত্রে সরকার চেষ্টা করেছে রিলিফ দেওয়ার জন্য, কারণ সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, বেশ কিছু ক্ষেত্রে সরকার রিলিফ দিয়েছে, পদক্ষেপ নিয়েছে। রাজস্ব লক্ষ্যমাত্রা আগামী অর্থবছরের বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায়
7 লক্ষ কোটি টাকা জি মতো অ্যারাউন্ড। এখন আপনি যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা অনেকটাই উচ্চাভিলাষী মনে হবে, কারণ আমরা এই বছরের যদি আমরা যেটা দেখি যে পরিমাণ আপনার রাজস্ব আদায় হয়েছে তার তুলনায় কিন্তু এটা অনেক বেশি। কিন্তু আমরা যদি একটু রাজস্ব আদায়ের গোটা চিত্রটার দিকে দেখি তাহলে আমরা কি দেখি? একটা জিনিস দেখেন যে আমাদের দেশে কর কাঠামোটা যেমন একটা জিনিস সামগ্রিকভাবে যদি দেখি, আপনি দেখেন যে আমাদের দেশে করে হচ্ছে প্রায় 2/3 কর কিন্তু আসে আমরা যেটাকে বলি পরোক্ষ কর থেকে, আর 1/3 মতো আসে অ্যারাউন্ড আপনার প্রত্যক্ষ কর থেকে। প্রত্যক্ষ কর থেকে কিন্তু 2/3 মতো আসার কথা, আর পরোক্ষ কর থেকে যেমন ভ্যাট বা অন্যান্য যে ট্যাক্সগুলো আছে যেগুলো আমরা পরোক্ষ কর বলি, এখান থেকে আসার কথা কিন্তু মাত্র 1/3 মতো। অর্থাৎ আমাদের কর কাঠামোটাই কিন্তু এটা প্রোগ্রেসিভ নয়, উন্নয়নের সঙ্গে যে আমাদের যে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে ধরনের একটা কর কাঠামো দরকার সেটা কিন্তু আমাদের দেশে নেই। জি কাজে এই যে একটা কর কাঠামোর যে একটা বাস্তব পরিবর্তন দরকার, যে সামগ্রিক একটা কাঠামোর পরিবর্তন দরকার, আমরা যতক্ষণ পর্যন্ত এইটাকে না আনতে পারবো, এই বিভিন্নভাবে কর ছাড় দিয়ে বা অন্যান্য দিয়ে বা কর হার বাড়িয়ে এটা দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, কাজে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কর আদায়ের ব্যবস্থাটার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে, কর কাঠামোর মধ্যে পরিবর্তন হবে এবং সামগ্রিকভাবে গোটা কর ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর একটা প্রয়োজন আছে। তা না হলে কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রাটা কিন্তু অর্জন করা দুষ্কর হয়ে জি জনাব মাহমুদ হাসান খান, যে আপনার বর্তমান যে চিত্র গ্যাস বিদ্যুৎ এবং ওভারঅল পলিসি সাপোর্টের ক্ষেত্রে, তো এই অর্থমন্ত্রী কিন্তু চেষ্টা করেছেন বারবার এই জায়গার মধ্যে যে একটা পলিসি সার্টেনটি দেওয়ার জন্য আপনাদেরকে মানে কনফিডেন্স রিবিল্ডিং কিছু দর্শনও উনি দিয়েছেন, কিছু মেজারও উনি দিয়েছেন, কিন্তু ওভারঅল যা শুনে মনে হচ্ছে যে না এখনও অনেক লং ওয়ে টু গো। তো কতটা উনি 2 বছর সময় চেয়েছেন? নীতির ধারাবাহিকতার যে কথাটা আমরা বলে আসছিলাম যে প্রতি বছর নীতি পরিবর্তন হয়, বেসড অন দিস পলিসি আমি একটা ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নিলাম, ইন্ডাস্ট্রিটা যখন আলোর মুখ দেখলো তখন আপনার নীতিটা পরিবর্তন হয়ে গেলো। এইবারের বাজেটে অনেকগুলো বিষয় আছে, 3 বছর এবং 5 বছর করা হয়েছে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে নীতিটা এটা লম্বা সময়ের জন্য হতে হবে, যেন ওই নীতির উপর ভিত্তি করে আমরা শিল্প তৈরি করতে পারি। এটা হলো সবচেয়ে সুন্দর দিক এইবারের বাজেটে। কিন্তু সবচেয়ে কঠিন যেটা সেটা হচ্ছে বাস্তবায়নের চ্যালেঞ্জ। আর এখানে যে জ্বালানির কথা বলছি না, আমরা যারা আম জনতা এই বিদ্যুৎ এবং জ্বালানি এই দুইটাকে আলাদাভাবে দেখি না, মনে করি বিদ্যুৎই বুঝি জ্বালানি। আসলে আমাদের শিল্পের জন্য লাগবে হলো জ্বালানি নিরাপত্তা। বিদ্যুতের বিষয়টা কোনোভাবে হলেও ম্যানেজ করা যাবে, লোডশেডিং হলে আমাদের যে ডিজেল বেস জেনারেটর, যেটা আমরা স্ট্যান্ড বাই জেনারেটর বলি, এটা করব সম্ভব, এটা সামহাও ম্যানেজ করা। কিন্তু জ্বালানির বিষয়টা সম্ভব না। জ্বালানি লাগবে হলে আমার স্টিম তৈরি করতে, কিছু কিছু ক্ষেত্রে গ্যাসটা ডিরেক্ট ফায়ার্ড হবে, ওইটা বিদ্যুৎ দিয়ে করা সম্ভব না। কিছু ইন্ডাস্ট্রি আছে আপনার প্রসেস ইন্ডাস্ট্রি, যদি একবার ওই জ্বালানিটার যদি ইন্টারাপশন হয়ে যায় হোল প্রসেসটাই নষ্ট হয়ে যাবে, তখন ওই ইন্ডাস্ট্রিটা ফিজিবল থাকবে না। এই জন্যই বার বলছি, আমাদের ক্ষেত্রে যদি বলি, আমাদের যে আরএমজিতে যত না জ্বালানির প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের ব্যাকওয়ার্ড হচ্ছে যারা কাপড় তৈরি করে, যারা সুতা তৈরি করে, এখানে জ্বালানিটা লাগবে। এই জায়গাটা দিন দিন স্থবির হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে এবং এটার বিকল্প কোনো কিছু তৈরি হয়নি। আমরা সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে অন্য জায়গায় যে বিদ্যুৎটা দেওয়া হয় সেটা আমাদের সেক্টরে আনলে তাহলে গ্যাস বেস যেসব যে পাওয়ার প্ল্যান্ট আছে সেই গ্যাসটা ইন্ডাস্ট্রিতে দেওয়া সম্ভব। একটা উদাহরণ দিয়ে বলি, আমি যতদূর জানি প্রায় 12 লক্ষ ছোট ছোট ইরিগেশন আছে। এই ইরিগেশনগুলোর অধিকাংশই ডিজেল এবং গ্রিড লাইন দিয়ে চলে। এইটা যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে এইগুলাকে অন্তত অর্ধেকের বেশি কনভার্ট করা সম্ভব ইনটু সোলার। ছোট ছোট মাত্র এটা 100 কিলোওয়াট 50 কিলোওয়াট এবং ছোট ছোট একটা 4-5 জন করে করবে, এতে করে কর্মসংস্থানও তৈরি হবে। যদি আপনি একটা ছোট্ট ইরিগেশন প্ল্যান্ট, ওটা যে 50 কিলোওয়াট বিদ্যুৎ লাগে, ওখানে কিন্তু 5টা লোকের কর্মসংস্থান হবে, ইনভেস্টমেন্টও বড় না। বাজেটে এগুলো কিন্তু এনকারেজ করা হয়েছে, বাট এখানে তো এনকারেজ বললাম বাস্তবায়ন আপনি খালি লিখে দিলে তো হবে না, তো ওইটা কিন্তু উদ্যোগ নিতে হবে। আমাদের জ্বালানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রিগ্যাসিফিকেশন। আমাদের 2টা FSRU,
আমাদের তৃতীয়টা লাগবে, এই জন্য লাগবে যে এই দুইটা এফএসআরইউ রেগুলার মেনটেন্যান্স, গাড়ি একটা আমার আর আপনার গাড়িও তো মেনটেন করতে হয় 6 মাস পর 1 বছর পর, এটার মেনটেন্যান্স যখন হয় তখন সময় লাগে 15 দিন। জি। আবার এটা যখন পুনরায় শুরু করবেন গ্যাস দেওয়ার পরে আমার এন্ডে অর্থাৎ ভোক্তার এন্ডে গ্যাস আসতে সময় লাগবে আরও 15 দিন। তাহলে পুরো 1 মাস ফুল সাপ্লাই চেইন ড্রাই হয়ে গেল, তো 1 মাসে ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে নাকি? আর 1 মাস ইন্ডাস্ট্রি, আমাদেরটা হচ্ছে একদম, আমরা এখন কাজ করি কিন্তু মিনিট ধরে, জি। দিন টিন নাই, কিন্তু কত মিনিট আমার অ্যালোকেটেড আছে এবং কত মিনিটে প্রোডাকশন করতে পারবো, এই মিনিটে কত পিস প্রোডাকশন করতে পারবো, এবং ইফিসিয়েন্সি যার ভালো সে টিকবে, যার ইফিসিয়েন্সি ভালো না সে টিকবে না। তো আপনার যদি 1 মাস যদি গ্যাস না থাকে তাহলে আপনার তো হোল ইন্ডাস্ট্রি কলাপস ওখানেই করবে। শেষ। এবং এই জন্যই তো ঋণ খেলাপি বাড়ে। এবং ঋণ খেলাপির বিষয়টা আমি একটু বলি, দুইটা ভাগ করতে হবে, একটা হচ্ছে লুটপাট, একটা হচ্ছে খেলাপি। লুটপাট আর খেলাপিকে একসাথে আনা যাবে না। বাংলাদেশের কালচার তো উইলফুল ডিফল্টই বেশি। না, বেশি কম তো, কিন্তু এখন তো জেনারেলাইজ করা হচ্ছে, যে জেনারেলাইজ করা যাবে না তো একদম, যেটা লুটপাট করে একদম হলো আমি আপনার ব্যাংকের থেকে নিছি আর আপনি আমার ব্যাংকের থেকে নিছেন, এটা তো হয়েছে। 10 থেকে 15টা ব্যাংক তো খুব ভালো করছে, তারা কিভাবে ভালো করছে? এই দেশেই তো তারা ব্যাংক চাচ্ছে। তার মানে ওই ব্যাংকগুলোর পরিচালনা এবং ম্যানেজমেন্টে বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন তারা তাদের ইন্টারফারেন্স নাই। আর অন্য যেগুলো আছে এখানে ইন্টারফারেন্স আছে, এবং এরপরে রাজনৈতিক প্রভাব তো আছেই। তো এইগুলা বন্ধ যদি করা যায় তাহলে কেউ চাইলেই উইলফুল ডিফল্টার হইতে পারবে না। জি, আমি ফারুক মঈনুদ্দিন, আমি অন্য প্রসঙ্গে আলাপ করতে যাচ্ছিলাম, কিন্তু এই যে ব্যাংকিং সেক্টর প্রসঙ্গ বারবার চলে আসছে, গভর্নেন্স, ব্যাংকিং সেক্টর গভর্নেন্স ইটস এ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল, মানে কি বলো যে সিচুয়েশন, এটা একটু বলবেন। আর যেমন যে একসময় বলে রাখি যে $1 ট্রিলিয়ন স্বপ্ন, আমরা সব কিছুতেই স্বপ্ন দেখছি, $1 ট্রিলিয়ন স্বপ্ন, মানে ওইটাকে কি, মানে কি কতটা রিয়েলিস্টিক এই ধরনের, আদারওয়াইজ এগুলোকে রেটরিক হিসাবে দেখবে কিনা? যে আমাদের দেশে যে খেলাপি ঋণের হার দেখানো হয়, এটার মধ্যে উইলফুল আছে, আনউইলফুল ডিফল্টারও আছে। অ্যাট দ্য সেম টাইম এখানে তসরুফ আছে, যেটা ঋণের নামে চালানো হচ্ছে, যেখানে বেনামি ঋণ আছে, যেটা কখনো ডিটেক্ট করা যাবে না কারা আছে। করা গেল একবারে কঠিন বলে বলবো না, বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তাহলে আপনি দেখেন উইলফুল, আনউইলফুল, তসরুফ এবং বেনামি 4 ক্যাটাগরির ঋণকে আপনি সবগুলোকে ডাম্প করছেন খেলাপি ঋণ হিসাবে। এগুলোকে সবগুলো খেলাপি ঋণ বলার কোনো অবকাশ নাই। বিশেষ করে তসরুফের মধ্যে যেগুলো ঘটেছে, একেবারে দিনে দুপুরে চুরির মতো যে ঘটনাগুলো ঋণের নামে, ওইটাকে আমরা লুট বলছি, ওইটা লুট বলছে। এই লুটপাটের গুলোকে আপনি ঋণ হিসাবে বলতে আমি রাজি নই। ওগুলো ঋণ নয়, ওগুলো সেফ তসরুফ। এখন আপনি বলবেন তাহলে কি করা হবে? আমি এটাও কয়েকটা ফোরামে বলেছি যে ব্যাংকে যখন কোনো অ্যাকাউন্ট থেকে তসরুফ হয়ে যায়, দেখা যায় কাস্টমারের, ইনোসেন্ট কাস্টমার, তার অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরিয়ে গেছে, ব্যাংকের তখন প্রথম দায়িত্ব থাকে টু রিপ্লেনিশ দ্য অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটাকে ক্লায়েন্টকে ফেরত দিতে হবে ইমিডিয়েটলি। তখন ব্যাংকগুলো কী করে? তাহলে টাকাটা আসে কোত্থেকে? ব্যাংকের ব্যালেন্স শিটে একটা খাত আছে, ওইটাকে বলে প্রটেস্টেড বিল। ব্যাংক প্রটেস্টেড বিল ডেবিট করে ক্লায়েন্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়, এরপরে তদন্ত যা হওয়ার পরে। এখন কথা হচ্ছে এই লুটপাট কিংবা তসরুফ, যেটাকে ঋণের আড়ালে ঢেকে রাখা হয়েছে, এইটাকে আলাদা করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, সরকার আপনাকে এই যে পুনর্ভরণ কিংবা রিক্যাপিটালাইজেশনের জন্য আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে, 40,000 কোটি টাকা এইবারে আছে। আপনি তো ওইখানে ওগুলো ব্যবহার করতে হবে আপনাকে। আলটিমেটলি কী করবেন? আপনি তো ওইটাকে বয়ে বেড়াতে পারবেন না। এখানে ইস্যুটা আরেকটা আছে, আপনি যদি ভাগ করে দেন এই যে খেলাপি ঋণ এবং ওই যে লুটপাটকে আলাদা করে দেন, তাহলে আপনার খেলাপি ঋণের হার কিন্তু কমে যাবে। ওকে, যেটা ইন্টারন্যাশনালি আমাদের উপর নজর, যে 35-36% আপনার খেলাপি ঋণ বিশ্বের হাইয়েস্ট। এই স্টিগমা থেকে আমরা কিছুটা মুক্তি পেতে পারি। আমরা যে ভিশন হিসেবে বলেছি যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাওয়া আমাদের জন্য, নতুন সরকার 2 বছর সময় চেয়েছে, কর্মসংস্থানের চ্যালেঞ্জ আছে, দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জ আছে, ইনইকুয়ালিটি একটা হিউজ কনসার্ন, তারপরে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কাজে ওয়েলফেয়ার কর্মসূচিও আছে সরকারের অনেক। বিভিন্ন ক্ষেত্রে সরকার চেষ্টা করছে যে মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য, কিন্তু এই যে দ্য গিভেন রিয়ালিটিস, গিভেন চ্যালেঞ্জেস, এই $1 ট্রিলিয়ন পৌঁছানো কতটা সম্ভব হবে ইকোনমি? দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে এইটা $1 ট্রিলিয়ন একটা অর্থনীতি অর্জন করা, এটা অসম্ভব নয়। উই ক্যান ডু ইট, কিন্তু এটা অর্জন করার জন্যে যে ধরনের পদক্ষেপগুলো নিতে হবে, যে ধরনের সংস্কারগুলো নিতে হবে, সেখানে যদি আমরা সফলতা অর্জন করতে পারি তাহলেই কিন্তু সম্ভব। যেমন ধরেন, আজ এই তো আমরা আগামী বছরের বাজেট থেকে আরম্ভ করে আমরা যদি 35 সালের মধ্যে আমরা যদি $1 ট্রিলিয়ন একটা অর্থনীতি অর্জন করতে চাই,
তাহলে আমাদের গত বছরে আমাদের অর্থনীতি কিন্তু $512 বিলিয়ন হয়েছে আর কি, অর্থাৎ এটাকে অলমোস্ট আমাদের ডাবল করতে হবে আগামী 7-8 বছরের মধ্যে। তাহলে আমাদের কিন্তু এই প্রতি বছর যে এখন আছে, আগামী বছর থেকে শুরু করে এই 35 সাল পর্যন্ত আমাদের কিন্তু 8-9 কমপক্ষে 8-9% প্রবৃদ্ধি অর্জন করতে হবে প্রতি বছর, যদি আমরা ওখানে যেতে চাই, ওই লক্ষ্যমাত্রায় যেতে চাই। এবং 8-9% প্রবৃদ্ধি অর্জন কিন্তু আমাদের করা সম্ভব। অর্থনীতিটাকে যদি আমরা ওখানে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের প্রবৃদ্ধির জন্য ড্রাইভার হতে হবে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর। কারণ আপনি আমাদের কৃষি খাত বলেন বা সেবা খাত বলেন, এই খাতগুলোতে কিন্তু প্রবৃদ্ধি অর্জন করা, ডাবল ডিজিট প্রবৃদ্ধি কিন্তু কখনই অর্জন করা সম্ভব নয় বাস্তবতার আলোকে, বা এই যে আমাদের যেটাকে বলি যে এই খাতগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স তার আলোকে কিন্তু একমাত্র প্রবৃদ্ধি ডবল ডিজিট বা আরও বেশি প্রবৃদ্ধি কিন্তু অর্জন করা সম্ভব একমাত্র ম্যানুফ্যাকচারিং খাতে। কাজেই এই ম্যানুফ্যাকচারিং খাতটাকেই কিন্তু আমাদেরকে বিকশিত করতে হবে এবং তার কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। কাজেই এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা 8-9% প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। তার জন্যে যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে এই খাতটাকে আমাদেরকে ডাইনামাইজ করার জন্যে, এই যে কথাগুলো আমরা একটু আগে আলোচনা করছিলাম, এগুলোকে যদি আমরা করতে পারি, বিনিয়োগটাকে যদি বাড়াতে পারি, বিনিয়োগ বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগকে যদি আমরা 30-35% মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে এটা সম্ভব। জি, ডক্টর শামসুল আলম, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার চায়না সফর করে এলেন। বাজেটের চ্যালেঞ্জের মধ্যে সবাই বলছেন যে অর্থায়নের একটা বড় চ্যালেঞ্জ, বৈদেশিক সূত্র থেকে, উৎস থেকে আমাদেরকে অর্থ পেতে হবে। সেই অর্থের প্রতিশ্রুতি কতটা আছে, প্রায় 45-46% আনতে হবে। ট্রেডিশনাল যে উইন্ডোগুলো আছে সেখান থেকে তো আমরা পাই বা পাওয়ার কিছু প্রতিশ্রুতি আছে, কিন্তু অল্টারনেটিভ সোর্স বলতে চায়নাতে যে উনি গেলেন, সেখান থেকে কি আমরা কোনো সাপোর্ট মানে পেতে পারি কিনা, বা এই ধরনের কোনো ইঙ্গিত আপনি দেখেন? প্রথম আমরা যে স্বপ্নের কথাই বলি, সেটা মজুরি সাহেবের কথায় এসছে যে এখনই আমরা $500 বিলিয়ন আমাদের অর্থনীতির সাইজ এসে গেছে, আর ট্রিলিয়ন হতে হলে ডাবল হতে হবে। আমরা 30 সালে যে ধরনের বিদ্যুতের কথা বলছি, যে আমাদের এখন 1.5% মতো আছে হচ্ছে রিনিউয়েবল এনার্জি গ্রিডে, সেখান থেকে আমরা 30% মানে 20% প্রবৃদ্ধি করব। এই কৌশলপত্রে সেই লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করছি এবং করে বোঝাতে চাচ্ছি যে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সাপ্লাই, যে কথাটা আমাদের সভাপতি সাহেব বলেছেন যে এগ্রিকালচারেরকে রিপ্লেস করে দেওয়া যায়, আরও সব জায়গাতে আছে যেটা গ্রিডের চাপ কমিয়ে লোডগুলোকে এদিকে দেওয়া যায়। এই লক্ষ্যমাত্রাও অনেককে বলছে অ্যাম্বিশিয়াস, কিন্তু আমরা মনে করছি যে এটাও সম্ভব, অ্যাচিভেবল। কিন্তু এই কিন্তুর কথাটা এসে আমরা থমকে যাই। আজকে যে কথাটা প্রথমেই এসছে যে আমার বিনিয়োগের সিকিউরিটি কি আছে? আপনি যে কথা বললেন চায়নায় গেছে, বিদেশি বিনিয়োগ এখন দরকার, ডলার সংকট আছে, বিনিয়োগ লাগবে। যিনি বিনিয়োগ করবেন, আমি ব্যাংকে টাকা রাখছি, সেই বিনিয়োগের সিকিউরিটি এনশিওর কি সরকার করতে পেরেছে? আগের সরকারের আমলে ব্যাংকের টাকা নানাভাবে লুট হয়ে গেছে। 500-700 মিলিয়ন ডলার চলে গেল ওই অনলাইন ট্রানজ্যাকশনে, আমার টাকা চলে গেল হচ্ছে কি ফিলিপাইনের জোয়ার মার্কেটে চলে গেল, সেখানে তারা ধরতে পারলো, আমার ব্যাংক থেকে চলে গেল, আমি ধরতে পারলাম না। তো এরকম বহু টাকা চলে গেছে এবং বহু লোক টাকা বিভিন্ন প্রজেক্টের নামে নিয়ে পাচার করে দিয়েছে, যেসব কথাবার্তা কম বেশি এসছে। সেই সব টাকা যদি বাজেটে আজকে থাকতো, যে আমার বাজেটে 9 লক্ষ এত কোটি টাকা হচ্ছে আমার বাজেট, আমি ওই সব টাকা পুনরুদ্ধার করব 10% এই বছরে, এর যদি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান যদি থাকতো যে আমার টাকা উদ্ধার করব ওখান থেকে, রিকভার করব। একটা সেকেন্ড, ব্যাংকের আপনি একটু কুইকলি যদি বলেন, এই টাকা কি আসলে উদ্ধার করা সম্ভব? আমরা তো শুনি যে, আমি ওনাকে আর প্রশ্নটা আরেকটু পরিষ্কার করি, এটা কে নির্ধারণ করবে? ব্যাংকালারিকে বলেছেন কেউ কি বলেছেন যে আমার ব্যাংক থেকে এত কোটি টাকা? ওই যে উনি যে কথাটা বললেন, আমি শতভাগ একমত যে খিলাপি ঋণের সঙ্গে লুণ্ঠন করার অর্থ এক করা যাবে না। ওনারা কি তার কোন টাকাটা লুণ্ঠন হয়ে গেছে
আর কোন টাকাটা খেলাপি ঋণ হয়ে গেছে Identify সেটা করেছেন? ক্যাটাগরি করে আইডেন্টিফাই করে সরকারের কাছে ক্লেম করেছেন? জি স্যার। কোনো ব্যাংক করেছেন? চাইলে সম্ভব। না, এটা তো চাইলে সম্ভব অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের দেখেন নীতি নির্ধারকদের তার ভূমিকা আছে। আমি কেন বলবো যে না আমার এটা খেলাবে, তাহলে আমাকে বলা হবে তুমি তাহলে ওই যে প্রোটেস্টেড বিলে রাখো না কেন? সুতরাং এটাকে বাধ্য করতে হবে। প্রথম কথা দেখেন, আমরা এই গত ইন্টারিমেরও আগের সরকারের কথা বলছি, তখন একজন হিসাবশাস্ত্রবিদ অর্থমন্ত্রী আমাদের ছিলেন। তিনি শেখালেন কিভাবে শতকরা হার কমিয়ে রাখা যায়। অ্যাকাউন্ট্যান্ট মানুষ, ওনাদের জাগলারে জানেন, ওনাদের উদ্দেশ্য হচ্ছে শতকরা হার কমানো। শতকরা হার কমানোর উপায় হচ্ছে একটা হচ্ছে যে আপনি ঋণ প্রবাহ বাড়ায় দিলে আপনার এটা কমে যাবে, পার্সেন্টেজ কমে যাবে। 1, 2 উনি শিখালেন কিভাবে এটাকে লুকিয়ে রাখা যায়, আপনার খেলাপি ঋণের সংজ্ঞা বদলে দিয়ে, টাইম বাড়িয়ে দিয়ে, পাশার লুকানো যায়। মানে লুকানো কতখানি, এই লুকানোর সবগুলো পন্থা উনি সরকার রাষ্ট্রীয়ভাবে শেখানো হচ্ছে। আপনি আমার ব্যাংকারকে বলছেন যে আপনি এটা আলাদা করে দেন, আমাকে তো শেখানো হয়েছে এটা করার জন্য, লুকিয়ে রাখার জন্য আমাকে মদত দেওয়া হচ্ছে সরকারিভাবে। তখন এই বিষয়গুলো যে আজকে তার বিষময় ফল আমরা ভোগ করছি। তো সুতরাং আমি যে কথাটা বলছি যে আমি নীতি নির্ধারক বলতে হবে তোমার ব্যাংকের কোনটা তসরুফ আলাদা করো, তোমার কোন ব্যাংকের কোনটা খেলাপি, তার মধ্যে ইচ্ছাকৃতকে আলাদা করো। ইচ্ছাকৃত খেলাপি নিয়ে ব্যাপারে একটা কথা বলি। আইন ইচ্ছাকৃত খেলাপি আইনের পলিসিটা তৈরি হয় বাংলাদেশে 2023 সালে। ইন্ডিয়াতে 1999 সাল থেকে ইচ্ছাকৃত খেলাপি ঋণের আইন আছে। 1999, মাইন্ড কত বছর, 24 বছর পরে এটা এসে আমরা করেছি। তাও করেছি কেন? IMF এক অর্থে প্রায় বাধ্য করেছে এটা করার জন্য, এবং তখন সরকার তড়িঘড়ি করে আইনটা করলো। তারা 5 বছর ধরে এই আইনের খসড়া তৈরি করছে, ইচ্ছা নাই তো করার, ওই আইন কার্যকর নয়, করতে বাধ্য হয়েছে বলে করেছে। তো সুতরাং সরকারিভাবে যদি এগুলোকে মদত দেওয়া হয়, আমি প্রাইভেট সেক্টরের একটা ব্যাংক কিংবা আমার ব্যাংকিং খাত কতখানি এই বিষয়ে নিজে থেকে উদ্যোগ নিতে পারে বলেন? সরকার থেকে তো খেলাপি ঋণ কালচারকে নার্চার করা হয়েছে সরকারিভাবে, রাজনৈতিক সদিচ্ছা ছিল না তো। এখন এটা রিয়েলাইজেশন সময় আসছে, ওই ভুলগুলো আমি এখন করবো না, রেকটিফাই করবো। সাধারণভাবে স্যার যদি এটা আপনাকে জিজ্ঞাসা করি ডক্টর এম কে মজুমদার, যে এটাকে কি বলা যায়? এটা কি ধরেন নতুন সরকার অনেক আশার জায়গা তৈরি করেছে, কিন্তু এটাকে রিফর্ম বাজেট বলবেন নাকি সার্ভাইভাল বাজেট বলবেন, বা অ্যাম্বিশিয়াস বাজেট তো অনেকে বলেছে, কিন্তু বাস্তবায়ন অ্যাম্বিশিয়াস বাজেট নয়, কিন্তু এটা বাস্তবায়নের চ্যালেঞ্জে বলছে। কি বলা যায় যে এটাকে, মানে আমাদের একটা মানে দর্শনটা কি, মানে এটাকে রিফর্ম করার সত্যিকার একটা মানসিকতা রিফ্লেকশন আপনি দেখেছেন কিনা? দেখেন, আসলে আমরা যদি এই নতুন সরকারের এটা প্রথম বাজেট, সেই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, নিঃসন্দেহে এই বাজেটটার মধ্যে সরকার চেষ্টা করেছে তাদের যে রাজনৈতিক দর্শন, আগামীর যে চিন্তা ভাবনা এবং দেশটাকে কোথায় তারা নিয়ে যেতে চান, এইটা সামগ্রিকভাবে এই বাজেটটার মধ্যে একটা পরিস্ফুটনের প্রচেষ্টা নিয়েছেন। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, যাতে জনগণ বুঝতে পারে এবং সবাইকেই জানতে পারে যে আসলে সরকার আগামী দিনগুলোতে কি করতে চায়, কোথায় নিয়ে যেতে চায় দেশটাকে। এবং সেটা করার জন্য কিন্তু সরকার এই বাজেটের মধ্যে অনেক কিছু নিয়ে এসছেন সবাইকে, কারণ যেহেতু এটা জনগণের বাজেট তারা বলছেন, কাজেই সকল জনগোষ্ঠীকে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ভবিষ্যতের চিন্তা ভাবনা, সকলকে তাদের একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে এটা আনার প্রচেষ্টা করেছেন। যার জন্যে কিন্তু দেখা যায় যে এখানে বাজেটে কিন্তু মোটামুটিভাবে সব শ্রেণী পেশা থেকে আরম্ভ করে সকল গোষ্ঠীর কথাই কিন্তু আছে। এবং এটাই কিন্তু এই বাজেটটাকে একটা যেটা বাস্তবায়নের দিক থেকে একটা চ্যালেঞ্জিং একটা বাজেট হিসাবে এটাকে নিয়ে এসছে। এই বাজেটটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, প্রথম কথা যেটা আমরা আলোচনা করছিলাম যে একটা হচ্ছে যে এখানে অর্থায়নের সমস্যা, এটা তো আমরা সবাই আলোচনা করলাম যে আসলে অর্থায়নের, আমি মনে হয় আরেকটা জিনিস এখানটায় দেখা উচিত হবে বাজেটটাকে বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেটাকে আমি বলবো যে আসলে আমরা বাজেটে যে অর্থটা যে ব্যয় করছি, সেই অর্থ ব্যয়ের গুণমান রক্ষা করার ক্ষেত্রে আমরা কতটুকু সতর্ক হচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে চাই যে ভ্যালু ফর মানি যেটাকে আমরা বলি, অর্থাৎ যে অর্থটা আমাদের উন্নয়ন খাতে ব্যয় করছি বা বিভিন্ন সরকারি ব্যয়ের ক্ষেত্রে ব্যয় করছি, যেটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলি, এটার গুণমান রক্ষা করার জন্য আমরা কতটুকু এইটা যদি আমরা করতে পারি, অর্থাৎ অপচয়
দুর্নীতি, এই ধরনের জিনিসগুলোকে যদি বাদ দিয়ে এটাকে যদি সত্যিকার অর্থে আমরা ব্যয় করতে পারি, তাহলে কিন্তু এই বাজেটটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। বাজেটটা বাস্তবায়নের ক্ষেত্রে শুধু নয়, এর থেকে যে আমরা বেনিফিটটা যে পেতে চাই সেগুলো অর্জনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। ডক্টর শামসুল আলম, এই যে মানে আমরা বারবারই বলি যে 2.5 লক্ষ প্রায় 2,43,000 কোটি টাকার যে ঘাটতি, এটা ঘাটতির উৎস মানে বিভিন্ন থেকে অভ্যন্তরীণ উৎস, ফরেন উৎস। এখন যদি এইভাবে এটা আপনি মনে করেন কিনা যে সরকার বড় করে গ্রোথ কিনতে চাইছে, মানে এত টাকা থেকে বড় করবে এবং কিভাবে এই গ্রোথটা এনশিওর করবে, সেই প্রশ্ন কিন্তু বারবার চলে আসে। আমার বিষয়টি হচ্ছে যে একসময় শুনতাম ছোটবেলায় যে ঋণ করে ঘি খাওয়া যায়, এটা নাকি অনেক প্রবাদ বাক্যও আছে। সেই ঋণ করে ঘি খাওয়ার কালচারটা বাজেটে ধারাবাহিকভাবে হয়ে এসছে। সরকারকে সেই সংস্কৃতিটাকে সরকারকে পেয়ে বসেছে। খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ নিরাপত্তা সমানভাবে কাজ না করলে কোনো লক্ষ্যই, সরকার যে কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চায়, বাজেট বলার আগে বলা হয়েছে না, সেটা যদি বলেন আপনি তাহলে তো এটার সঙ্গে শিক্ষা নিরাপত্তা, পরে আসছে, স্বাস্থ্য নিরাপত্তাও চলে আসে। এই কটা জিনিস আসলে অটোমেটিক্যালি ওগুলো চলে আসবে। তা আপনি বিনিয়োগ নিরাপত্তার বিষয়টি খানিকটা আলোচনায় এসছে। বিনিয়োগের ব্যাপারে যেটা প্রাইভেট ব্যাংক যেটা করতে সাহস পাচ্ছে না, পাবে না যদি সরকার বাধ্য না করে, আমি মেনে নিচ্ছি। কিন্তু সরকারি ব্যাংকে যারা সব চেয়ারম্যান হয়ে আছে, বেসরকারি ব্যাংকেও, তারা সরকারকে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। 1 নাম্বার, তারা যদি আজকে হিসাব চায় যে সরকারকে, বা সরকার মানে তো সরকার না, সরকার মানে বাংলাদেশ ব্যাংক, সরকার মানে হচ্ছে একেবারে তলার একজন ব্যবসায়ীও, সে কর কাঠামির সঙ্গে জড়িত, সুতরাং তাকেও কর আনুগত্য দেখাতে হয়। সবাই সরকারের একটা অংশ, তাদের সবারই সক্ষমতা মিলেই হচ্ছে আপনার রাষ্ট্রের বা সরকারের সক্ষমতা। সেই দিক দিয়ে যদি আপনি আসেন, কর কাঠামোর এই যে প্রোগ্রেসিভনেসটা তৈরি করার ব্যাপারটি, সেটাই যে এনবিআর এর উপরে দাঁড়ায় বা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের সক্ষমতার প্রশ্নটি প্রশ্নবিদ্ধ, এবং তাদের সক্ষমতা উন্নয়নের বিষয়টি যদি আপনি মাথায় না রাখেন এবং বাজেটের রিফ্লেকশন যদি না আসে, এবং সেই জিনিসগুলো যদি আমরা যদি কখনোই অ্যাড্রেস করতে যদি বিভ্রান্ত হই, তাহলে আমাদের 2 বছরের সময়টা 2 যুগ কেটে গেলেও হবে না। স্বাধীনতার পরে যেমন 50 বছর চলে গেছে, কিছু হয়নি। ব্যয়টা যে হচ্ছে, সেই ব্যয়ের জবাবদিহিতা নিয়ে কি বাজেটে আলোচনা হয়? কোনো একটা পয়সা যে এই খাতে এত টাকা খরচ করেছে, এইখানে মেয়াদ প্রকল্পের বাড়িয়ে, ডেভেলপমেন্ট প্রকল্পের মেয়াদ বাড়িয়ে এত টাকা ব্যয় বৃদ্ধি করেছে, রাজস্ব খাতের পদ বাড়িয়ে এত টাকা ব্যয় বাড়িয়ে নিয়ে আসছে, এবং রাজস্বের খাতের ব্যয়ের যে প্রবৃদ্ধি, এটা অস্বাভাবিক। এবং শিক্ষা খাতে 5% বাড়িয়েছে। বারবার কি ভেবেছে যে শিক্ষা খাতে 15 বছরে যত বিল্ডিং হয়ে গেছে, যত লোক নিয়োগ করা হয়েছে, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ক্লাস দেওয়ার মতো শিক্ষক ক্লাস নেই, তারা বসে বেতন নেয়। এই সমস্ত জায়গাগুলোতে যে ব্যয় করে নিয়ে আসছে, সেই ব্যয়ের জবাবদিহিতা কি শিক্ষা মন্ত্রণালয় বা ইউনিভার্সিটি অথরিটির কাছে কি চাওয়া হয়েছে? এবং পুরা যে ছাত্রদেরকে যে এডুকেশন দেওয়া হয়, তার 70% দেওয়া হয় হচ্ছে আপনার কলেজে, আর 20% দেওয়া হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে, আর 10% দেওয়া হয় পাবলিক ইউনিভার্সিটিতে। এখন এই সমস্ত জায়গাতে বাজেট অ্যাড করেন, পাবলিক সেক্টরে আপনার গভর্নমেন্ট কলেজের কোনো বিনিয়োগই নেই বলা যায় তুলনায়। তাহলে এই যে অসম বিনিয়োগ শিক্ষা খাতে তৈরি করে যেসব গ্রাজুয়েট তৈরি করা হচ্ছে, তারা কী ধরনের সম্পদে রূপান্তরিত হচ্ছে? ট্রিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলছিলেন না, ট্রিলিয়ন ডলার আয়। আমার মানুষ সম্পদ, একটা মানুষ যদি $1 করে আয় করে, অতিরিক্ত আয় করে, তাহলেও 18 কোটি ডলার আয় হয়ে যায়। মাসে $1 করে আয় করলে সেটাকে 12 দিয়ে গুণ করেন, দিনে $1 করে আয় করে এটা গুণ করেন অ্যাভারেজ। এটা কি কঠিন কাজ? কোনো কঠিন কাজ। তাহলে এই যে সম্পদ, 18 কোটি মানুষের যে সম্পদ, সেই সম্পদকে প্রকৃত অর্থে ট্রিলিয়ন ডলার সম্পদে সেবা এবং পণ্যে রূপান্তরিত করার কোনো কৌশলপত্র, কর্মবিনিয়োগ সংস্থা যেগুলো আছে, যেগুলো সব দোকানপাট খুলে রেখেছে একটা নামে, ওখানে লোকজন বসায় বেতন দেওয়া হচ্ছে। কতগুলো প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, আপনার স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আছে, এদের কি ফাংশন, এদেরকে পয়সা দেওয়া হচ্ছে, কি কাজে ব্যবহার করা হচ্ছে, কতগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে, এই সমস্ত টাকা থেকে, রাজস্ব খাত, ডেভেলপমেন্ট খাত থেকে টাকা দেওয়া হচ্ছে, এর জবাবদিহিতা কে করবে? একটু পলিটিক্যাল ইকোনমিতে আসে। এটা মানে আমি এর আগে জিজ্ঞেস করছিলাম যে রিফর্ম নাকি সার্ভাইভাল, একই প্রশ্ন আপনার কাছে। জনপ্রিয়তার বাজেট নাকি একটা মানে যেটা এখন পাস হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এই পর্যায়ে আছে?
দেখেন, একটা দেশের অর্থনীতিতে বাজেট ঘোষণায় সব কথা না, বাজেটে সব কিছু থাকবে না, একটা গাইডলাইন থাকবে, সেই গাইডলাইনের ভিত্তিতে ইমপ্লিমেন্টেশন। এখানে যেমন ধরেন আমি আবারও জ্বালানিতে ফিরে যাব, যতবারই আপনি প্রশ্ন করবেন আমি জ্বালানিতে ফিরে, কারণ আমার এটা সবচেয়ে বড় পেইন। আমি একটা উদাহরণ দিই, নতুন একটা কনসেপ্ট এসছে, মার্চেন্ট পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, যে আমি এক জায়গায় বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে দিব, কিন্তু আমি অন্য জায়গায় নিব, সরকারের কোনো দায় থাকবে না, সরকারের সাথে কোনো চুক্তিও হবে না, সরকারের কোনো দায় নিতে হবে না, পুরোটাই প্রাইভেট, যিনি তৈরি করবেন উনি প্রাইভেট, যিনি বিক্রি করবেন উনি প্রাইভেট। এটা শুরু হওয়ার আগেই হুইলিং চার্জ বলে একটা কথা আছে, যে বিদ্যুৎটা তো আমি তৈরি করে গ্রিডে দিব, সেটা ছিল 32 পয়সা পার কিলোওয়াট, এটা ওনারা এখন প্রস্তাব করলেন পিডিবি বা আরইবি 2 টাকা হলো 18 পয়সা। তা জন্মের আগে একটা জিনিস, সুন্দর জিনিস, যেখানে সরকারের কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, সরকারের কোনো দায় লাগবে না, সরকারের কোনো ক্যাপাসিটি চার্জ লাগবে না, সেটাকেই মানে আতুর ঘরে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই শুরুতে বলেছিলাম যে ইমপ্লিমেন্ট তো অর্থমন্ত্রী করবেন না, রুট লেভেলে যারা আছেন ওনার থেকে শুরু করে সচিব লেভেলে যারা আছেন ওনারা করবেন, যে ওনাদের মাইন্ড সেটিং যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু হবে না। বাজেটে আমি আবারও বলছি অনেক ভালো ভালো কথা আছে, এগুলাকে বাস্তবায়ন করতে হবে। আর যে 2,43,000 কোটি টাকার যে ডেফিসিয়েট, এটা নিয়ে এই বছর চিন্তা না করলেও চলবে। এই জন্য আপনি এই বছর যারা সত্যি শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, লুটপাটকারী না, তাদেরকে যদি আপনি সাধেনও তাও টাকা নিবে না, কারণ টাকা নিয়ে ফেরত দিতে পারবে না তো, কারণ আমার ইনফ্রাস্ট্রাকচার নাই তো, আমার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। বাজেটের যে ঘোষণাগুলো আছে ওগুলো যদি প্রপারলি বাস্তবায়ন করা যায় তাহলে আমি আশাবাদী। আমি ডক্টর শামসুল আলম ভাইয়ের মতো এত প্যাসিমিস্ট না, আমি অপটিমিস্ট, আমি আগাইতে চাই। এবং $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার চেয়ে আমার কথা হচ্ছে, যদি $1 ট্রিলিয়ন হইতে নাও পারি, 500 বিলিয়ন থেকে 700-800 হয়, কিন্তু সেটা যেন সেটাও সাস্টেনেবল হয়, সেটার মধ্যে কোনো বাবল না থাকে, সলিড হয়, সেটার মধ্যে যেন লুটপাটের জিনিস না থাকে, সেটার মধ্যে যেন আপনার ওই যে কি জানি বিবিএস এর স্ট্যাটিস্টিক্সের যে বিভ্রান্তি ওইগুলো যেন না থাকে, যা থাকবে সলিড একদম, ব্ল্যাক থাকলে ব্ল্যাক, হোয়াইট থাকলে হোয়াইট। ভালো কথা বলছেন বাবু ভাই। জনাব ফারুক মঈনুদ্দিন, এই যে মানে বাবল, এটা কিন্তু একটা আমাদের মতো মানে দেশগুলোতে পলিটিক্যাল রেটরিক বা মানুষকে অতিমাত্রায় অ্যাম্বিশাস করা, কিন্তু ডেফিনেটলি ইট মাইট সাউন্ড পেসিমিস্টিক, কিন্তু বাস্তব জীবনে আমরা তো এগুলোকে মানে অ্যাকনলেজ না করেও পারি না। তো আপনি ব্যাংকিং সেক্টরে আছেন, ব্যাংকিং সেক্টরের উপর অনেক কথা বলেছেন। আপনার দৃষ্টিতে অর্থমন্ত্রীর মাধ্যমে এই সিস্টেমকে যদি সফল হতে হয়, সেটার জন্য সাকসেস মেজারগুলো যদি আপনি সাজেস্ট করতেন। $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা যদি আমরা বলি, দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার চেয়ে অনেক সিনিয়র ইকোনমিস্ট মুজির ভাই এখানে আছেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের 18 কোটি মানুষের জন্য শুধুমাত্র বেসিক নিডগুলো যদি আমরা প্রডিউস করি, বস্ত্র, অন্ন, বাসস্থান, এই তিনটাই তো, এই তিনটাই বেসিক নিড যদি শুধু আমরাই প্রডিউস করতে থাকি, জিডিপি একটা লেভেলে থাকবে। এখন আপনাকে বুস্ট করার জন্য আপনাকে বাড়তি জিনিস যেটা ইনভেস্টমেন্ট সেটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু জিডিপি কিন্তু ফল করবে না। কিন্তু 18 মানুষের মুখের খাদ্য যোগাচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, বাসস্থান দিচ্ছেন, জিডিপি বাড়তেই থাকবে, একটা পর্যায়ের নিচে কখনোই নামবে না আমাদের মতো একটা বিশাল ডিপ অর্থনীতিতে। আরেকটা জিনিস আমি একটু ব্যঙ্গাত্ম করতে বলি, ইনক্লুসিভ বাজেট বলছি আমরা, তাই না? খুব স্বাভাবিক, কারণ আপনার যে কর কাঠামো তাতে একবার সমাজের নিম্ন শ্রেণীর লোকটাও কিন্তু কন্ট্রিবিউট করছে বাই ইনডাইরেক্ট ট্যাক্স। জি, তাহলে অবশ্যই ব্যঙ্গাত্ম করতে ইনক্লুসিভ বাজেটই তো করতে, ইনক্লুসিভ বাজেট, তাই না? কারণ একজন সমাজের সবজন নিম্ন সেও কিন্তু সরকারকে কর দিচ্ছে পরোক্ষে, সো ইট ইজ ইনক্লুসিভ ইন ব্যঙ্গাত্ম করতে, আমি সেই বলছি। এইখানে আমি আবার ব্যাংকার হিসেবে একটা কথা আমি বিশ্বাস করি, এবং সেটা আমি আশা করি সরকার এটা কখনো করবে, সেটা হচ্ছে যে আমরা ক্যাশলেস সোসাইটির কথা বলি, স্বপ্ন দেখি ক্যাশলেস সোসাইটি, আমরা কি করতে পেরেছি কোনোভাবে? এখন যেটা করা উচিত কি, যেটা বেনিফিটটা কি ক্যাশলেস সোসাইটির বেনিফিট, প্রথম কথা হচ্ছে যখন সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে, যখনই আপনার সব লেনদেন, অর্থনৈতিক লেনদেন ট্রান্সপারেন্ট হবে, তাহলে কি হবে? ব্ল্যাক মানি থাকবে না, কর ফাঁকি দেওয়া যাবে না, এবং অন্যায় লব্ধ অর্থ কোথাও গিয়ে পার্ক করা যাবে না। বাজেটেও আছে যে আপনার যদি ওই সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করা হয়, ওকে, কোম্পানিগুলোর 20% কর ছাড় আছে। তো এটা জাস্ট কথা বলেছে, কিন্তু এটা খুব মানে না। কারণ কেন মানে না? আমরা আমাদের দেশে আমরা এমন একটা জাতি, আমাদেরকে বাধ্য করতে হয় অনেক ক্ষেত্রে। ডক্টর এম কে মুজিরি, একদম শেষের দিকে মানে জেনারেলি যদি আপনি বলেন যে মানুষের জন্য, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তাদের জন্য আসলে কতটা রিলিফ, মানে এটা আফটার কি বলবো যে এটা মানে
পাস হয়ে যাওয়ার পরে আর কি বাজেটের সামনে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে কতটা রিলিফ মানুষ পাবে, বেকাররা কাজ খুঁজে পাবে কিনা? যদি আমরা দরিদ্র এবং নিম্নবিত্ত, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর দিকে দেখি, তাহলে তাদের কাছে কিন্তু এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল্যস্ফীতির চাপ। জি, কারণ বিগত প্রায় 3 বছরের বেশি সময় ধরে কিন্তু আমরা একটা উচ্চ মূল্যস্ফীতি রেজিমের মধ্যে বসবাস করছি, এবং এটা কিন্তু ওই নিচের যারা স্বল্প আয়ের জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে কিন্তু একেবারে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে বলা চলে। কাজেই তাদের জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে কিভাবে এই উচ্চ মূল্যস্ফীতির রেজিম থেকে তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া যেতে পারে। কাজেই এটাকে যত দ্রুত সম্ভব আমরা Contain করতে হবে। এটাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে কিন্তু তাদের এই বিশেষ করে আপনি যাদের কথা বলছেন তাদেরকে স্বস্তি দেওয়ার জন্যই কিন্তু এটা সবচেয়ে বেশি দরকার। গুরুত্ব দেওয়া ডক্টর দরকার প্রয়োজন। এবং তার জন্যে আমরা বিগত কয়েক বছরে যে নীতিগুলো নিয়েছি, এই অন্তর্বর্তী সরকারের সময় এবং এখন পর্যন্ত যে নীতিগুলো নেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক বিশেষ করে যে নীতিগুলো নিয়েছে, এই নীতিগুলো কিন্তু এখন Okay. পর্যন্ত সফলতা সফলতা পায়নি। ধন্যবাদ। কাজেই এর সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু নীতি নিতে হবে যেটা বাজেটের মাধ্যমে নেওয়া সম্ভব, Okay. যাতে আমরা এই মূল্যস্ফীতিটাকে আমরা নিম্নমুখী করতে পারি। যে একদম কুইকলি, মানে আমরা শেষের দিকে একটু যেহেতু ওনার মতামতটা নিয়েছে ডক্টর শামসুল আলম, তাহলে মূল্যস্ফীতি, বিনিয়োগ, মানে কর কাঠামো সংস্কার বা কর আহরণের উপর জোর দেওয়া, এর বাইরে যদি আরো কিছু যুক্ত করতে চান, মানে আমি Just জাস্ট word, সভাপতি হ্যাঁ। মহোদয় যে কথা বলেছিলেন যে বাজেট একটা গাইডলাইন, সেই গাইডলাইনে একটা কথা স্পষ্ট সরকার করেছে যে বাজেট রাষ্ট্রকে কল্যাণ, রাষ্ট্রের দর্শনের প্রতিফলন ঘটাবে। Okay. ঋণ প্রবাহ ব্যাংকের যে প্রশ্নটা আসছে, সেখানে যেন সরকার ব্যবসায়ীদের প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায়, ওকে ওকে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে জ্বালানি নিরাপত্তার কথা যেটা এসছে, সেখানে যেন সরকার ব্যবসা না করে। সরকার নিজে ব্যবসা করে সেখানে রেভিনিউ অর্জন করে যদি তার বাজেটের ঘাটতি কমায়, বাজেটের উচ্চাভিলাষী বাজেট করার জন্য যদি জ্বালানি সেক্টর, বিদ্যুৎ সেক্টরকে বেছে নেয় যে সেখানকার মুনাফাটা টাকা দিয়ে করতে হবে, তাহলে আমার এই প্রত্যাশাটা বলা যেতে পারে হতাশায় রূপান্তরিত হবে। ধন্যবাদ। এই দুটো কথা, সরকার মুনাফাখোর হবে না। জি বাবাই। আবারও জ্বালানিতে ফিরে আসবো। 41,000 কোটি টাকা ভর্তুকি দেয়। আমি ডক্টর শামসুল আলমের সাথে আমরা বসবো বিজেপি থেকে। এই ভর্তুকি আসলে আসল ভর্তুকি না, বিভিন্ন টিয়ারে ট্যাক্স ইম্পোজ করা আছে, আপনার ওখানে হলো গবেষণার নামে টাকা রাখা হয়েছে ইত্যাদিতে। এখন যে জিনিস আমি দেশে উৎপাদন করি না, সেই জিনিসের উপর ট্যাক্স ইম্পোজ করলেন, আবার অন দ্য আদার হ্যান্ড বললেন আমি ভর্তুকি দিচ্ছি। এটা রিয়েল ভর্তুকি না। আমরা এটা তুলে ধরবো যে যদি ভর্তুকি দেওয়া হয় সেটা যেন রিয়েলি এটার একটা যেন বলা হয় যে এইটুক ভর্তুকি। Okay. সো এটাই হলো আমার। ওকে, জি, তথ্য জাগলারি যাতে না থাকে। না, এটা কথাগুলো আবার হয়ে যাচ্ছে, তবু একদম ফাইনালি যেহেতু বলতে বলছেন যে প্রথম কথা হচ্ছে যে আমাদের আসলে মানব সম্পদ উন্নয়ন, যে এই বছর শিক্ষা খাতে 3-4 টিয়ারের শিক্ষা খাতে 1,04,000 কোটি টাকা বরাদ্দ আছে, এগুলো যদি জ্ঞান আহরণের জন্য ব্যবহার হতে হবে, শুধু ভবন তৈরি করার জন্য নয়। এইটা একটা জিনিস। আর দ্বিতীয় কথা যেটা আমি শামসুল আলম ভাইয়ের সাথে একমত, যে সরকার যদি ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বী না হয়, কারণ আমাদের এখন দরকার বিনিয়োগ। এই বিনিয়োগের যা যা করা, বিনিয়োগ যদি না করে আপনার এই যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অথরাই থেকে যাবে। ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। বাজেটের অঙ্ক হয়তো বড়, কিন্তু প্রতিশ্রুতি আছে এখানে। শেষ পর্যন্ত মানুষের কাছে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপান্তর হয় সেটি হচ্ছে বড় প্রশ্ন। তাদের জীবনে স্বস্তি আনে কিনা, চাকরি আসে কিনা, বিনিয়োগ বাড়ে কিনা, জ্বালানি নিরাপত্তা আসে কিনা, পলিসি কনসিস্টেন্সি থাকে কিনা, এবং সদিচ্ছার এবং গভর্নেন্স যেটা কথা বলা হয়েছে, যে গভর্নেন্স, সুশাসন, প্রতিটি ক্ষেত্রে সুশাসন বাস্তবায়নের যে ক্যাপাসিটি, সেই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হয়েছে। কর কাঠামোকে আরও কার্যকর করার বিষয়টি আলোচনা হয়েছে, যাতে রাজস্ব আহরণের বিষয়টি আরও বাস্তবসম্মত হয়। কাজেই আমরা বলবো যে চ্যালেঞ্জ বড়, কিন্তু সুযোগও বড়। এখন দেখার বিষয় এই বাজেট শুধু কাগজে কলমে সীমিত থাকবে নাকি বাস্তবে আমাদের অর্থনীতিতে, আমাদের সাধারণ মানুষের জীবনে, আমাদের বিনিয়োগে, আমাদের সামগ্রিকভাবে একটা পরিবর্তন বয়ে আনতে পারে। আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।